2700 after the postal ballot, জি সব মিলে 2700, জি জি মার্জিন হোয়াট এভার ইট ইজ, জি যে জামাতে হারাইছি, জি গোলাপ পড়ার হারাইছি, জি সব আপনার ব্লেসিং, অল ইউর ব্লেসিং, আপনি ছেলে করে পারছি, জি জি থ্যাংক ইউ, বাঘ মারছে চাচা, বাঘ মারে দিছে। এখন এই রিটার্নিং অফিসারকে বাঁচানোর জন্য, এই চোরকে বাঁচানোর জন্য, এই শয়তানকে বাঁচানোর জন্য আমরা আরেকটা কল্পিত শয়তান তৈরি করছি। সেই কল্পিত শয়তানের নাম রয়্যাল এজেন্ট, সেই কল্পিত শয়তানের নাম হচ্ছে ডিপেস্ট। সরকারের প্রতিনিধি হচ্ছে ডিসি। তো এই ডিসি হচ্ছে আসলে মূলত ডিপেস্টেড। সে যা বলতেছে তাই হচ্ছে, তাই করতে পারতেছে। এস আলম গ্রুপ যারা বাংলাদেশ থেকে 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে, তো তারা যদি বলে যে আমাদের অর্ধেকটা আপনাদেরকে দিয়ে দিব, আমাদের দুর্নীতি আর ধরেন না, আমাদেরকে খুব বেশি চাপাচাপি করেন না। এবং আমরা দেখলাম যে এস আলমের ব্যবসা ফাংশন গুলো অলরেডি সালাউদ্দিন আহমেদ সামলাচ্ছেন, তার গাড়ি ব্যবহার করছেন, তার অফিসে বসছেন। তো এই যে 2 লাখ কোটি টাকা পাচার করা হয়ে গেছে, তার কিছু টাকার ভাগ যদি সালাউদ্দিন আহমেদ পায়, বিএনপি পায়, এই টাকাগুলো দিয়ে তার একটা মেকানিজম তৈরি করে। সেই মেকানিজমটা কি? যে ডিসি গুলোকে কিনতে হবে, মানে ওই যে রিটার্নিং অফিসার, ওই যে ডিপ স্টেট, এর মধ্যে বাইরের কোন শত্রু আমার টানারই দরকার নেই। আপনার শত্রু আপনার ঘরে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি ইয়াফকাহু কাওলি। Assalamu alaikum. This is a very short video. Of course, we all watched the horror of the BNP mafia, what they have done all over the country, including murder, gang rape, chopping people with axe, machetes. I mean, he's got you can make a very parallel comparison with Kutta Lake. There's no difference, yeah? There's no difference whatsoever, and it's so sad to see the party of Zia Rahman and Khaleda Zia. Yeah? Sad, isn't it? Yeah, very sad. Because we kind of, all of us respect them, don't we? And we want their legacy not to be tarnished this way. But Tariq J is allowing it. আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আমরা বলেছিলাম আমরা আবার আসবো, দ্বিগুণ হয়ে আসবো, এসেছে দ্বিগুণ হয়ে। আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে, রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে। যেই বন্ডের উপরে আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। আমরা একমাত্র ভয় পাই কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা এই বাংলাদেশের জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আরশের মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম, তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সাথে আছেন, শক্তিমান, ভয় নাই, জয় করব
আমরা ইনশাআল্লাহ আরো দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। সবাইকে আসসালাম, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। So this is all this video is. I know tomorrow the pro-July movement, they call for a demonstration, but I don't know. I am so tired of this. So tired of this approach. Now, of course, it's difficult. You can't. The government is not even formed yet. You can't just you can't create turmoil. That's not good for the country. But I think, I don't know. If I was there, my inclination will be to take a very lethal approach, because you can't. If you compromise now, yeah, if you compromise with this mafia, with these criminals, with these terrorists, if you compromise with them now, that sets a very wrong message to them, and then you can see what the future is going to be like. But if you can just completely destroy them now, and there is an opportunity to do it now, I think it's going to be too late after a few weeks. Completely destroy them, yeah? And you can easily do that. And I've already started seeing people already beating people trying to collect Sanda, yeah? Because within the country there's a spirit, yeah? They have manipulated the election, fair enough. It could be a blessing in disguise for pro-July movement, because I don't think they were ready to govern either, yeah? So it's a blessing, I think. It's good for the country overall. It could really, and given the referendum, yes, has won the vote, it creates a really good foundation to build on for the future democracy. And next 5 years, it's going to be challenging, but I think things will start reshaping, yeah? So I'm quite optimistic that way. But this mafia, these gangsters, you have to destroy it like an crazy guy, man. You have to destroy it like, you know, when you have insect and parasite in your field, you spray them out. You have to spray these guys out. Now, only way I'll think, of course, look, you have to work with deadline and ultimatum. You have to give them an ultimatum that these guys who did them, and here is I think they have already compiled all the evidence, that we want action. This is not, you don't need a committee for that. They're criminals. You arrest them. And what is shocking is the tone of Tariq Rahman. I mean, that's what I was saying. The guy is a sad piece of work, really. He's just not a leader. Do you understand? I mean, somehow, look, you bagged this win. Bag it, man. Why risk it like that? Yes, he made a statement, but it shouldn't be. His statement should be very strong. He should be saying, no, look, Dr. Yunus is still in power. He should be saying, look, guys, why are you not acting on it? Send army now. So all these guys who are identified, who are the terrorists, you get them in now. Within few weeks, you secure justice. Yeah. Bring in a special legislation. Hang some of these. Hang them in public. You have to do like, the punishment got to be symbolic, so that nobody ever dares. And if you don't do that, yeah, that's it. This will happen again in Bangladesh. It's going to repeat, and then it's going to be a daily event. So I think for pro-July movement, guys, yeah, you're doing a demo. It's fine, right? But it's not. You give them an ultimatum, yeah. So you want a result, and this is not. It's not one of those Mickey Mouse ultimatum. Give them an ultimatum. After that, put a bounty on their heads. That everybody kill one of these thugs, you get 5 lakhs, 10 lakhs. Put a bounty on their head. They will kill themselves. Yeah? You're saying, look, it's not Wild West, but it is. If there is no rule of law, if the government is not bringing these guys justice quickly, sharply, and they're playing politics, take the matter in your own hand, guys. There are many ways of doing this. Yeah? You can stay within the law and do it. Do it by proxies. But you want these guys to be killed. Yeah? And think about that. If this rapist, somebody catches him, chops his bits off,
on a lamppost. Do you think anybody will do it ever again? Because the crime he has committed, yeah? Oh God, what's happening here? The crime he has committed is punishable by death. Yeah? You have to kill this guy. You have to hang him. The gang raped a woman, man, just because she voted for NCP. Come on. Come on. Yeah? Now, what is all the women's rights campaigners now? Yeah? Where are they? I haven't seen a single demo. And where is all these media stations? Yeah? Where is their coverage? This should be, if he was a Hindu woman, do you know what would have happened? It would have been international headlines. Yeah? So guys, as I said, there is no time here for complacency. There is no. You want to them. These murderers, these rapists, you go to the visit database now already. I've seen them publishing it. It's gone to the police. Give them an ultimatum. Yeah? And give Tariq Zia an ultimatum. That look, you say these words. Put words in his mouth because he's not saying it. Yeah? I know why he's not saying it, because he knows his party is full of gangsters. He would not be able to control gangsters overnight. They'll kill him. Yeah? Raw will kill him the way they've killed his father. Yeah? So this is all I was saying. The time is so critical. And we have to act now. Give them a deadline. Of course, look, everybody, we want to respect the law. We want to make sure law is in the country. But if it doesn't happen, put a bounty on them. Let people them. Man, this is public justice. It's not a Wild West. This is a kind of justice that will shiver them, that will shake them up. Yeah? And then they wouldn't dare to do it again. If you don't do it, I'm telling you, if you don't do it, these things will be recurring in Bangladesh. You will see it again and again and again. Yeah? This is just as I said. My blood was boiling. I'm so angry. Yeah? I am so angry, and I can only imagine how other people are feeling. Right? Because you can't let these gangsters get away with this. And it stops now. Okay? Jazakallah khair. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মুসলিম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে। ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। আজকে নির্বাচনের পরে 11 দলীয় যে ঐক্য রয়েছে, আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমত বলতে চাই, পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব। কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে জ্বলা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন। সংসদ সদস্য হিসাবে ঢাকা 8-এর আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল মোকাররম থেকে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দেশের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন। আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই। এখন সময় এসেছে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল, সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল, ট্যাগ দেওয়া হয়েছিল, ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে। এখন সময় এসেছে, কোন 9-6 চলবে না। সংস্কারে জনগণে যে হ্যাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এবং নির্বাচনের আগে আমরা এই বায়তুল মোকাররমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম। ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল। আমরা বলেছিলাম আমরা আবার আসব, দ্বিগুণ হয়ে আসব। এসেছে দ্বিগুণ হয়ে। আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে। রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে। যেই বন্দের উপরে আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। আমরা একমাত্র ভয় পাই কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা এই বাংলাদেশে জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ভোট ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আয়েশের মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম।
বাংলাদেশের মানুষ হতাশ হবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সাথে আছেন, শক্তিমান, ভয় নাই, জয় করব আমরা ইনশাআল্লাহ। আর দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। সবাইকে আসসালাম, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদি হত্যার সঙ্গে সঙ্গে আপনাকে জুলকার নাইন সাহেবরা পাঠাই দিয়েছে হত্যাকারীকে ভারতে, অথচ হত্যাকারী বসে আছে শাহজাহানপুরে। কই আপনি শাহজাহানপুরে তো একটা রেড দিতে পারেন নাই? শাহজাহানপুরের ওই লোক যে হত্যাকারী নয়, এরকম কোন ওহী আসছে আপনার কাছে? এত মানুষের ধারণা, হাদি আগেও বলে গেছে তাকে হত্যার নীল নকশা আঁকছে মির্জা আব্বাস। তো সেই কথার আলোকে তো তাকে একদিন জিজ্ঞাসাবাদ করতে পারতেন, পারেন নাই, করেন নাই। তার মানে কি আপনার আগেই তাকে ইন্ডিয়া পাঠাই দিয়েছেন। ওই যে একটা শত্রু পাইছেন, কল্পিত ভূত, ডিপ স্টেট, মানে এদের আমেরিকা, মানে শত্রু সব বাইরে। এই যে এখন প্রত্যেকটা জায়গায় আপনাদের উপর হামলা হচ্ছে, মানুষের উপর হামলা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এটা কি রয়্যাল এজেন্টরা করে যাচ্ছে? একটা ধরে দেখেন তো রয়্যাল এজেন্ট কিনা এই ধর্ষণগুলো করতেছে। বাড়ি পোড়াই দিছে কি রয়্যাল এজেন্টরা পোড়াই দিছে? ডিপ স্টেট পোড়াই দিছে? আপনার প্রতিবেশী পোড়াইছে, আপনার দলের লোক, আপনার দলের বাইরের লোক, দলের ভিতরকার লোক, তারাই তো পড়াইছে। দেখেন না আপনি যে বিএনপির এই যে 2 বছরে 5 আগস্টের পর যত লোক মারা গেছে, কারা, কে মারছে? ডিপ স্টেট মারছে, ইন্ডিয়া মারছে। কথায় কথায় রয়্যাল এজেন্ট, কথায় কথায় ডিপ স্টেট, এগুলো কেন বলেন? এগুলো বলেন আপনার শত্রুকে আপনি সেভ করেন, আড়াল করেন, এবং শত্রু গোষ্ঠীরাই আবার আপনার মনের মধ্যে ডিপ স্টেট ভীতি, ভীতি ঢুকায় দিয়া সে নিজের আড়াল করে ফেলে, ক্যামোফ্লেজ তৈরি করে ফেলে যে না আমি না, এটা অমুক করছে, অমুক করছে। মানুষ ভাবে যে ঠিক আছে ডিপ স্টেট করলে আমার আর কি করার আছে। আর ডিপ স্টেট কিনা যে তোর সাথে করছে, একটা ডিসি কে আঘাত করে দেখেন, যেই রিটার্নিং অফিসার এই ভোটের কারচুপিটা করেছে তারা ধরে নামান। এরকম শক্তি নাই আপনাদের? যাদের আছে তারা নিয়ে আসেন, ওর গলা চিপে ধরেন, দেখেন ডিপ স্টেট বের হয়ে গেছে। হয় মুখ দিয়ে বের হবে, নাহলে পেছন দরজাতে বের হয়ে যাবে ডিপ স্টেট। ওইসব ডিপ স্টেটের কল্পনা আপনাদের মাথার ভেতর থেকে দূর করেন। আসলে আপনার শত্রু ওই যে রিটার্নিং কর্মকর্তা, আপনার শত্রু ওই থানার ওসি যে এখন কোন ধরনের অপরাধীকে গ্রেপ্তার করছে না। আজকে থানাও ঘেরাও করেন, আজকে ওই ওসির বাসভবন ঘেরাও করেন, ওই ওসির গাড়ি আটকান, দেখবেন ডিপ স্টেট কোথা দিয়ে পালায় গেছে। আপনি কি মনে করেন আপনি বাংলাদেশের জনগণ না? জনগণ হলে আপনি বাংলাদেশের মালিক না? আপনি ওই ওসিকে কেন ভয় পান? কারণ ওই ওসিকে বলা হয় তিনি ডিপ স্টেটের লোক, তার সাথে রাজনৈতিক কিচ্ছু নাই। ওই রাজনৈতিক নেতাই এসে বলবো আমি চিনি না। আপনি আজকে গাড়ি আটকান, ওরে ধরেন রাস্তায়, যে বেটা আমার ন্যায্য অধিকার দিয়ে যা, আমার বাড়িতে হামলা হয়েছে, তোর বাড়িতে হয় নাই কেন? আমার বাড়িতে হামলা হয়েছে, তুই আসিস নাই কেন? যে ধরেন 50 জন লোক নিয়ে ধরেন, দেখেন থানার ওসি পরের দিন থেকে সোজা। কিন্তু না, আপনারা কল্পনা করবেন এটা একটা ভৌতিক ব্যাপার, ডিপ স্টেটের ব্যাপার, রয়ের ব্যাপার, আমরা পারবো না, এদের সাথে অমুক আছে তমুক আছে, কিচ্ছু নাই। যেই বিএনপিকে একেবারে এখন হঠাৎ করে এত শক্তিশালী করে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে, সেই বিএনপি 2 দিন আগে একটা বালির ট্রাক সরাইতে পারেনি। তারে ভাবতেছেন কি জানি একটা হয়ে গেছে। আপনার মনের এই ভয়টাকে দূর করেন, আর না আপনি বাঁচতে পারবেন না। আপনার এই ভয়ের রাজত্ব যতদিন থাকবে, আপনার হৃদয়ে যতদিন ভয় থাকবে, এই ভয়ের রাজত্বে আপনি ততদিন এই কৃতদাস হয়ে থাকবেন, দাসত্ব করবেন। আবার কোনো একদিন জেনজিদের মতো, এই গণ অভ্যুত্থানকারী ছাত্রদের মতো কেউ একটা এসে আপনার ভেতর থেকে ভয় দূর করবে, তখন আপনি জেগে উঠে আবার আপনি আপনার ভয়ের বিরুদ্ধেই লড়াই করবেন। এই লড়াইটা কিন্তু হাসিনার বিরুদ্ধে করতে হয় নাই। হাসিনা আগেও যা ছিল পরেও তা ছিল, পরে তার ক্ষমতা বাড়ছে, কিন্তু আপনার শুধু ভয়টা দূর হয়েছে। যদি আপনার ভেতর থেকে ভয় দূর করতে পারেন, আপনাকে কেউ কৃতদাস বানাইতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে শাসন করা হয় ভয় দিয়ে। আপনার সামনে একটা অকারেন্স ঘটানো হয়, পাথর মেরে একটা লোককে মারা হয়েছে, আমরা সবাই মিলে সে ভিডিও ভাইরাল করছি, করে দেখাইলাম কি খবরদার চাঁদা না দিলে কিন্তু এইভাবে মরবা। ওর পরে কি ঘটনা কমছে? আরো বাড়ছে। ওটা তো ওদের মার্কেটিং। বিভিন্ন সিনেমায় দেখবেন চাঁদাবাজরা কি করে, চাঁদাবাজরা নিজেরাও ভয় পায়, কিন্তু ভান করে কি তারা ভয় পায় না। এই বিএনপি এতদিন কি, যেই চাঁদাবাজরা, বিএনপি চাঁদাবাজরা এতদিন কি আওয়ামী লীগের ভয়ে পেছন দরজাতে পালাইছে না?
নৌকার মধ্যে গিয়ে থাকছে রাতের বেলা, রিক্সার চালক সাইজা থাকছে, ধান খেতে ঘুমাইছে, আজকে হঠাৎ করে বাঘ হয়ে গেছে। কেন? আপনি ভয় পেতেছেন, আপনি তারা দেখলে ভয় পেতেছেন, ভাই ভাই করতেছেন। বন্ধ করেন, ভয় করা বন্ধ করেন, চাঁদা দেওয়া বন্ধ করেন, একটা দুটো থাপ্পড় খাবেন, দেখবেন ওইগুলি ওরা মার্কেটিং করবে, সাংবাদিকদের দিয়ে মার্কেটিং করবে। ওই ঘটনা, একটা দুইটা ঘটনা দিয়ে সারা দেশের মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করবে। করার পর মানুষ চিন্তা করবে, না রে ভাই, জীবন দেওয়ার দরকার নেই, টাকা দিয়ে দেই। কতদিন দেবেন আপনি টাকা? আপনি দেবেন, আপনার আরেক ভাই সে দিবে? তাহলে সবাই মিলে প্রতিরোধ করেন, চাঁদাবাজদের প্রতিরোধ করেন, কোনোভাবে অন্যায় মেনে নিব না এই শপথ করেন। আর এসব ডিপ স্টেট, র, হ্যান ত্যান এত কিছু আপনাদের ভাবার দরকার নেই। করবে সলিমুদ্দি কলিমুদ্দি, আপনি গালি দিবেন তারেক রহমানকে, কোনো দরকার নেই তো। তারেক রহমান তাকে বলে নাই তো এই কাজ করতে। আপনি তাকেই ধরেন, সে বিএনপি করে না জামাত করে না জাতীয় পার্টি করে, কিচ্ছু দেখার দরকার নেই আপনার। সে অন্যায় করছে, বাস, তার আর কোনো পরিচয়ের দরকার নেই। পিটান, ওখানে পিটান, তারা আটকান। সে আপনাকে বাধা দিচ্ছে আপনার কাজে, আপনি তারা আটকান, কয়েকজন মিলে আটকান, সংঘবদ্ধ ভাবে আটকান। তোদের যদি মনে করেন সংঘবদ্ধ ভাবে পাচ্ছেন না, আইনের সাহায্য নিবেন। আইন যদি আপনাকে সাহায্য না করে, তাহলে আপনার কাছে আপনাকেই করতে হবে, আপনার জীবনের নিরাপত্তা আপনাকেই দিতে হবে। এই যে 231 জন মানুষ মারা গেছে, 31টা মামলাও হয়নি, 10 জন মানুষ গ্রেপ্তারও হয়নি। মনে করেন না যে আইন আপনাকে সেফটি দিবে, বরং ওই খুনিরাই দেখবেন যে এখন বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। আগের খুনিরাও বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, এখনকার খুনিরাও বীর দর্পে ঘুরে বেড়াবে, কারণ আপনি ভয় পান, আপনি আপোষ করেন, আপনি ভাবেন যে ঠিক আছে কোন রকম বেঁচে মরতে যাই, একদিনও বেশি বাঁচবেন না। হাদির মতো, হাদি বলেছিল শিয়ালের মতো 500 বছর পেয়েছে, লাভ কি? বাঁচে নাই। আপনার কি মনে করেন যে হাদি যদি চুপ থাকতো সে 500 বছর বাঁচতো? তার হায়াত যতদিন ছিল ততদিনই। আরে আমি এটা না করলে মনে হয় বেঁচে থাকতাম। এই যে শিরকি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করাটাই শিরক। সে আপনি যাকেই ভয় করেন, কাউকে ভয় করার দরকার নেই, এই শিরকের মধ্যে যাওয়ার দরকার নেই। ওইসব ডিপ স্টেট, হ্যান ত্যান ইত্যাদি এসব মাথা থেকে ছেড়ে ফেলেন। যে জিনিসটা মানুষ দেখে না, সেই জিনিসটা দিয়ে মানুষকে ভয় দেখানো যায় বেশি। মানুষ অজানা আশঙ্কায় বেশি ভয় পায়, আর যাকে দেখতে পায় তাকে মানুষ প্রতিহত করা শিখে যায়, তাকে মোকাবেলা করা শিখে যায়। তো এইবার যে ডিপ স্টেট আমাদেরকে দেখানো হচ্ছে, জামাত হেরেছে কি ডিপ স্টেটের কাছে? কাদের কাছে হেরেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। জামাতের এক জায়গায় ভোট পেয়েছে, যেখানে জামাত হেরেছে মাত্র 929 ভোটে বা 900 সামথিং ভোটে। তো সেখানে দেখা যাচ্ছে যে ভোটের সংখ্যা ধানের শীষকে দেওয়া হয়েছে 1971 ভোট। আসলে ফিগারটা ছিল 971, করা হয়েছে 1971। অর্থাৎ এখানে যখন 1000 যোগ করে দেওয়া হয়েছে, তখনই সে 900 সামথিং ভোটে জিতে গেছে। এখন এই যে 1000 ভোট যোগ করলো, এই যোগ করতে গিয়ে দেখা গেছে ওই আসনে মোট ভোটার ছিল 2500, কিন্তু হয়ে গেছে 3200। এখন যদি আপনি এটা দেখান, রিটার্নিং কর্মকর্তাকে যদি দেখান, তাহলে সে এই ফায়সালা করতে করতে 5 বছর লাগাবে। আপনার এই ফায়সালা দূরে থাক, আপনার এটা আমলেই নিবে না। এক আসনে দেখা গেছে পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নাই, কোন স্বাক্ষর ছাড়াই কাগজ জমা দিয়ে দিচ্ছে রিটার্নিং অফিসার, ফলাফল ঘোষণা করে দিছে পোলিং এজেন্ট। আবার আরেক জায়গায় দেখা গেছে পোলিং এজেন্ট হিসেবে যারা স্বাক্ষর করছে তারা কেউই ও দাঁড়িপাল্লার এজেন্ট নয়। অর্থাৎ ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে, ঢাকা 6 আসনে হয়েছে, এটা সংখ্যা বসিয়ে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এই কাজটা করছে রিটার্নিং অফিসার। তাহলে এই রিটার্নিং অফিসার কি সেই তথাকথিত ডিপ স্টেট? এখন এই রিটার্নিং অফিসারকে বাঁচানোর জন্য, এই চোরকে বাঁচানোর জন্য, এই শয়তানকে বাঁচানোর জন্য আমরা আরেকটা কল্পিত শয়তান তৈরি করছি। সেই কল্পিত শয়তানের নাম রয়্যাল এজেন্ট, সেই কল্পিত শয়তানের নাম হচ্ছে ডিপ স্টেট। কারণ এই রিটার্নিং অফিসারকে কিছু করার ক্ষমতা আমাদের নাই, বা এই রিটার্নিং অফিসার আমাদের ভাই ব্রাদার, এটা বাঁচাইতে হবে আমাদের। এর অপরাধটা ডিপ স্টেটের ঘাড়ে চাপাইতে হবে। মূলত এই বদমাশটাই হচ্ছে ডিপ স্টেট। একটা রাষ্ট্রের প্রত্যেকটা জেলায় কিন্তু রাষ্ট্র আছে। রাষ্ট্র মানে সরকার, মানে ওই যে সে একজন সরকার যে বসে থাকে, কেন্দ্রীয় সরকার, সে ঠিক আছে, কিন্তু ডিসি কিন্তু সরকারের একটা পার্ট। একটা জেলায় যিনি সরকার, তিনি কিন্তু এই ডিসি। তো এই ডিসির সমস্ত পাওয়ার আছে। সরকারটাকে এমন ভাবে পাওয়ারফুল করেছে যে আসলে সে একটা স্টেট। যারা বিসিএস এর জন্য ট্রাই করেন বা প্রশাসনিক ক্যাডারে যারা বিসিএস কর্মকর্তা আছে, তারা খুব ভালো করে জানেন যে রাষ্ট্রের এই হচ্ছে ডিসি, সরকারের প্রতিনিধি হচ্ছে
ডিসি। তো এই ডিসি হচ্ছে আসলে মূলত ডিপ স্টেট। সে যা বলতেছে তাই হচ্ছে, তাই করতে পারতেছে, সবকিছু ঠিকঠাক, ফলাফলের ঘোষণায় সে যা সিদ্ধান্ত দিবে তাহাই মানিয়া লইতে হইবে। ঠিক একই আইন রাষ্ট্রের প্রধানের জন্য, রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী যাহা বলিবেন তাহাই আইন, তাহাই চলিবে। জনস্বার্থে তিনি যে কোনো সময় যে কোনো নির্দেশ দিতে পারেন, এবং ডিসি ঠিক সে রাষ্ট্রের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি। তাহলে আমরা জানলাম কি, ডিপ স্টেট মূলত ওই সেই রিটার্নিং কর্মকর্তা, ওই সেই ডিসি। এখন ওই ডিসি প্রিজাইডিং অফিসারদেরকে যেভাবে নির্দেশনা দেয় তারা সেভাবে করে, অথবা এই প্রিজাইডিং অফিসাররা হয় ডিসির অনুগত হন অথবা তারা নিজেরা টাকার অনুগত হন, কোন একটা দলের কাছ থেকে টাকা খান, টাকা নিয়ে সেই দলের মতো করে যা সিদ্ধান্ত নেওয়ার তারা নিয়ে নেন। তবে এই প্রিজাইডিং অফিসারেরও সবকিছু করার ক্ষমতা নাই, কারণ তার এই দুর্নীতিটা বা তার যে 2 নম্বরটা, এটা চাইলে রিটার্নিং অফিসার ধরে ফেলতে পারেন। পোলিং এজেন্ট যদি অভিযোগ দেন, রিটার্নিং অফিসার মানে ডিসি সাহেব তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু যদি রিটার্নিং অফিসার সেই ঘোস্ট হয়ে যান, ভূত হয়ে যান, এই ভূতের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারে না।